প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। দেখছেন এই মুহূর্তের বাংলাদেশ। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন হুমাম কাদের চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনাকেও স্বাগত। ববি হাজ্জাজ, ডক্টর ইউনূসের সাথে বৈঠক করলেন, সংস্কার নিয়ে আলোচনা হলো, নির্বাচন নিয়ে আলোচনা হলো, সরকারের পালসটা কি পেলেন? জি, আকাশ ভাই, আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক সহ দীপ্ত টিভির পর্দায় যারা দেখছেন এবং আগামীতে দেখবেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার দাওয়াতে ঐক্যমত কমিশনের সাথে একটা পরিচিতি আয়োজন করা হয়েছিল। যদিও ওনারা ফার্স্টেই বলে নিয়েছিলেন যে এটা একটা ফর্মাল ইভেন্ট এবং এখানে আমরা ডিটেইলড আপনার সংস্কার নিয়ে আলোচনা করব না। পরিচিতিটা দাওয়াতে বলেছিলেন না, বাট ওখানে যাওয়ার পর এটা পরিষ্কার হলো যেটা একটা পরিচিতি ধরনের সভা ছিল। কিন্তু আমরা যেভাবে দেখলাম যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমে প্রসিডিংসটা শুরু করলেন এবং প্রসিডিংসটা শুরু করলেন আমাদের সবার প্রতি একটা আহ্বান জানিয়ে যে সকলকে ঐক্যবদ্ধ রেখে সকলের সহযোগিতার মাধ্যমে উনি আগামীর একটা নির্বাচন দিতে চান। এরপরে ওনার ওই ঐক্যমত কমিশনের যে সেকেন্ড ইন কমান্ড ডক্টর আলী রিয়াজ, যিনি আপনার সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিয়েছেন, উনি ছোট্ট একটু বক্তব্য রাখলেন। তারপর ফ্লোরটা খুলে দেয়া হলো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন এবং প্রত্যেকটি কার্যকরী রাজনৈতিক দল থেকেই নেতৃবৃন্দকে দাওয়াত জানানো হয়েছিল। আমরা অনেকেই ছিলাম ওখানে। তো ওখানে সবাইকে অল্প একটু বলার সুযোগ করে দেয়া হয়। তবে এখানে আসলে যে জিনিসটা হয়েছে যে আপনি বুঝতেই পারছেন যে ডাকাই হয়েছে যেহেতু পরিচিতি হিসেবে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ওখানে ছিলেন তাদেরকে মোটামুটি দেশবাসী চেনে। সো তাদেরকে আসলে নতুন করে তাদের নিজের দাঁড়িয়ে পরিচিতি দেবার মতো কিছু ছিল না। সো খুব বড় দাগে আলোচনার মতো তেমন কিছু ছিল না, তবুও কিছু আলোচনা উঠে এসেছে। যেমন আমার দলের পক্ষ থেকে আমি কয়েকটা আলোচনার উত্থাপন করেছি ওখানে। আমি ওনাদের কাছে আলোচনার উত্থাপনে নিয়ে এসেছিলাম যে আমরা দেখতে চাই, যেহেতু আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছিল, যে আগামী নির্বাচনে যাবার জন্য এখানে ঐক্যমতটা প্রয়োজন। সো আগামী নির্বাচন রিলেটেড আমরা বলেছিলাম যে আমরা দেখতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ তাকে একটা টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে আখ্যায়িত করা হোক আইনগতভাবে এবং তাদেরকে সেটার আয়তায় এনে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এবং টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা কেন হবে না, এটা আমরা যদি আসলে প্রাসঙ্গিক আলোচনায় ওখানে যাই, ওখানে যদিও গতকাল ওখানে যাইনি, বাট যদি যাই যে একটা টেররিস্ট আমি আলোচনা করব। আচ্ছা, এর বাইরে যে আলোচনাগুলো ছিল, একটা হলো যে স্থানীয় নির্বাচন যেন জাতীয় নির্বাচনের আগে না হয়, সেটা নিয়ে ছোট্ট একটু আলোচনা হয়েছে। আর বাকি আমরা ঐক্যমতে কীভাবে পৌঁছতে পারি, এর আগে গত 6 মাস আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যতবারই রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা বসেছি, আমরা বড় আলোচনা করিনি। আলোচনা কেন, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। আজকেও যেমন আমি কথা বলবো, হুমাম কথা বলবেন, আপনি কথা বলবেন, একটা আলোচনা হবে। কিন্তু যদি আমি একটা বক্তব্য রাখি, তারপর আমার বক্তব্য শেষ, আপনাকে ছোট্ট একটু সময় দেওয়া একটা বক্তব্য করার জন্য, এবং এটার কোনো কাউন্টার বা কোনো আলোচনা এখানে যদি না হয়, তাহলে এটাকে আলোচনা আমরা ধরতে পারি না। তো গত 6 মাসে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যতবারই আমরা বসেছি, খুব বেশি আলোচনা হয়নি, এটা ভুল, খুব বেশি আলোচনা হয়নি। সো আগামীতে আমরা ঈদের আলোচনা দেখতে চাই। তবে আমাদের সাজেশন, এনডিএমের পক্ষ থেকে যে সাজেশনটা ছিল, যে প্রথমে আমরা এই যে সংস্কার রিপোর্ট যেগুলো বেরিয়েছে, এগুলোর প্রত্যেকটা আইটেমের উপরে আমরা প্রত্যেকটা দলের মাধ্যমে একটা ভোট চাই। দলের আপনার রিপ্রেজেন্টেটিভ এসে বসবেন কমিশন হেডসদের সাথে, বসে আইটেম ওয়াইজ 1 2 3 4 5 6 আপ টু 500 600 1000 ডাজন্ট ম্যাটার, একটা ভোটাভুটি হবে। যেইগুলোতে সবাই একত্রিত, সবাই হ্যাঁ ভোট দিয়েছে, ওগুলো মীমাংসিত, ওগুলো কনসেনসাস হয়ে গেছে, এগুলো সংস্কার হবেই, এগুলোতে আর কোনো আলোচনা নাই। এরপর যেগুলোতে মনে করেন অনেক ধরনের আলোচনা থাকতে পারে, যে আমরা এটা একমত কিন্তু কিছু ধারা চেঞ্জ করতে হবে, সেগুলো নিয়ে আমরা একটা আলোচনার জায়গায় রাখতে পারি। আর কিছু নিশ্চয়ই আসবে যেগুলোতে আমরা কোনো মতেই একমত না। যেমন আমি এখন আপনাকে একটা যদি এক্সাম্পল বলি, যে ওই যে নির্বাচন সংস্কারে যে জিনিসটা এসেছে যে 10% তরুণের কোটা রাখতে হবে, এটা তো কোনোভাবে একমত না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোটাতেই একমত না, 2 নম্বর হলো তরুণ কোটা কি এটা আমি বুঝলাম না। সো এরকম অনেক কিছু আছে যেটা হয়তো অনেকে একমত হবে না, অনেকে একমত হবে না। যেগুলো একমত হওয়াই সম্ভব না, যেগুলোতে আমরা জানবো কনসেনসাস সম্ভব না, সেগুলো তো 6 মাস 1 বছর নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সো এই সাজেশনগুলো আমি তাদের প্রতি কমিশন হেডস এবং মাননীয় প্রধান উপদেষ্টা
উপদেষ্টার প্রতি রাখি। আর সাথে আরেকটা জিনিস তাদেরকে আহ্বান জানাই, প্রধান উপদেষ্টার দিকে আহ্বান জানাই যে আমাদের নির্বাচনটা, মানে আগামী নির্বাচনটা যত শীঘ্রই সম্ভব নিয়ে আসাটা প্রয়োজন। আমি ওখানেও বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টাকে শ্রদ্ধা রেখেই বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা টেন্টেটিভ একটা তারিখ বলেছেন ডিসেম্বর মাস, কিন্তু আসলে ডিসেম্বর মাসের অনেক আগে এটা করা সম্ভব এবং আমরা আশাবাদী যে উনি ওই ব্যবস্থাটা করবেন যেন ডিসেম্বর মাসে অনেক আগে হয়। জি, অনেক ধন্যবাদ হুমায়ুন কাদের চৌধুরী। বিএনপি তো বক্তব্য দিয়েছে, তাদের অবস্থান যত শীঘ্রই নির্বাচন দরকার সেটা বলেছে, কিন্তু এখন এই যে সংস্কার নিয়ে যে বিষয়গুলো ঐক্যমত্যের জন্য আলোচনা শুরু করেছে, আপনার কি মনে হয় যে ঐক্যমত্য হওয়া সম্ভব হবে? আকাশ ভাই আসসালামু আলাইকুম। রিফর্ম বারবার করে যেগুলো বলা হচ্ছে, আমরা কিন্তু আমাদের 31 দফা ওগুলোর মধ্যে রিফর্ম যেগুলো আমরা চাচ্ছি ওগুলো কিন্তু অলরেডি উল্লেখ করেছি। ববি হাজ্জাজ সাহেব আজকে খুব সুন্দর একটা কথা বললো যে 10% যেই রিফর্মটার কথা বলা হচ্ছে যে কোটা রাখা হবে ইয়াং জেনারেশনের জন্য, প্রস্তাব করা হয়েছে। এখন উনিও বললো যে উনিও ঠিক বুঝতে পারছেন না যে ইয়াং জেনারেশন বলতে উনি কী বুঝাচ্ছে। আমিও কি ইয়াং জেনারেশনের মধ্যে, উনিও কি ইয়াং জেনারেশনের মধ্যে পড়ে? এই জিনিসটা আসলে আমাদেরকে একটু ক্ল্যারিফাই করা দরকার। আমি আমাদের পক্ষ থেকে বলে দিতে চাই যে বাংলাদেশ 2.0 আমরা পেয়েছি অ্যান্টি কোটা কারণে। তো এখন অ্যান্টি কোটার পরে যদি আমরা এখন কোটার ব্যাপারে আবার আলাপ আলোচনা শুরু করে দিই, আমার মনে হয় যে এই জিনিসটা একটু হাস্যকর হয়ে যাচ্ছে। যেই জায়গার মধ্যে বিএনপির অবস্থান তো আমরা অলরেডি ক্ল্যারিফাই করে দিয়েছি যে বেশিরভাগ রিফর্ম যেগুলি বলা হচ্ছে করা উচিত, জুডিশিয়াল রিফর্ম বলেন, পুলিশ রিফর্ম বলেন, এডুকেশনাল রিফর্ম বলেন, এগুলো সবগুলোর মধ্যে কিন্তু আমরা অনেক দিন ধরেই এইগুলো নিয়ে আলাপ আলোচনা করছি। আমরা বারবার করে ম্যানিফেস্টো যখনই আমরা বের করি তখন কিন্তু এগুলা উল্লেখ করা থাকে। ফাইনালি আমরা এমন একটা সরকার পেয়েছি যারা রিফর্মের কথা বলছে, যারা রিফর্মের জন্য উদ্যোগ নিচ্ছে। আমরাও চাচ্ছি যে এখানে আমরা কিছু সহযোগিতা করব। তবে ববি ভাই যেটা বললো যে গতকালকের যে অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানটার মধ্যে ওনাদেরকে যতটুকু কথা বলার সুযোগ দিয়েছে, আমাদের বিএনপির নেতাদেরকেও যতটুকু কথা বলার সুযোগ দিয়েছে, এখানে ডিসকাশন ওরকম কিছু ছিল না। এখানে আপনারা এসেছেন, আপনারা বলেন আপনারা কারা, আপনাদের ওপিনিয়নটা কি আপনারা বলেন, পরবর্তীতে আলাপ হবে। এগুলা একটু টাইম ওয়েস্টের মতো হয়ে যাচ্ছে। আর এখানে যতদূর আমরা বুঝতে পারছি এটা একটা পিআর স্টান্ট। আপনারা আসেন, আমরা কাজ করছি, ওটা আমার দেশের মানুষকে দেখাতে হবে যে আমরা কাজ করছি। আমি বলছি না যে ওনারা কাজ করছেন না, তবে এগুলো আমার মনে হয় যে একটু সময় নষ্ট করা হয়ে যাচ্ছে। আমরা জানি কি কি কাজ করতে হবে। আমার মনে হয় যে ওইখানে যদি ইম্পর্টেন্সটা দেওয়া হতো তাহলে দেশের মানুষ আরও বেশি খুশি হতো। আশা করছি যে ওনারা যে বলেছে যে আমরা আবার বসবো, ওটা শিগগিরই বসা হবে, কারণ আমাদের আসলে হাতে সময় বেশি নেই। যতদিন সময় পার হচ্ছে সিচুয়েশনটা কিন্তু দিনে দিনে খারাপ হচ্ছে। আপনি জানেন যে পুলিশের অবস্থাও এখন পর্যন্ত কিন্তু ভালো না। তো ওই জন্যই এই ছোট ছোট জিনিস, ছোট বলবো না, বড় জিনিসগুলোর কারণেই কিন্তু আমরা বারবার করে বলছি যে নির্বাচনটা যত জলদি দিয়ে দেওয়া সম্ভব ওটাই ভালো হবে দেশের জন্য। জি, ববি হাজ্জাজ, আপনার কথা ধরেই আমার কাছে মনে হলো সরকারের সাথে, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর টিউনিংটা মানে কোথাও যেন একটু সুর কেটে যাচ্ছে, সুর হচ্ছে আবার কোথাও কেটে যাচ্ছে, এরকম কি বিষয়টা? না, আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা আমার কাছে মনে হচ্ছে যে সরকারের ভেতরেই আপনার কোহিয়ারেন্স কম। মানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন ওনারা সবাই হয়তো একে অপরের সাথে সব কিছু নিয়ে আলোচনা করছেন না বা ঐক্যমতে পৌঁছাতে পারছেন না। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে কিন্তু আমরা অনেক ধরনের মিক্সড মেসেজেস পাচ্ছি। মানে এমন না যে এনডিএমের সাথে তাদের কোনো পার্থক্য, মানে একটা বিরোধ সৃষ্টি হয়েছে বা বিএনপির সাথে তাদের কোনো বিরোধ সৃষ্টি হয়েছে, এমন না। তারা নিজেদের ভেতরেই একটা সর্ট অফ ঐক্যের সাথে আওয়াজ দিতে পারছেন না। একজন উপদেষ্টা হয়তো বড় দাগে একটা কথা বলছেন, তারপর আরেকজন উপদেষ্টা আরেকটা কথা বলছেন, এরকম কিছু এগেন ভুল ত্রুটি মানুষের হয়। ওনারা কেউই সরকার পরিচালনা করবার দায়িত্ব নেবার জন্য তৈরি ছিলেন না, ঐক্যবদ্ধ ইউনিটারি একটা লিডারশিপের আন্ডারে নেই। যা আমাদের ওয়েস্টমিনস্টার সিস্টেমে কি হয় যে পার্লামেন্টে যে নেতৃত্ব দিতে পারবে সেই প্রধানমন্ত্রী হবে। আমাদের এই সরকার তো এইভাবে তৈরি হয়নি। আমরা একটা ক্রাইসিস মোমেন্টে ওনাদেরকে দাওয়াত জানিয়ে সরকারটা তৈরি করেছি। সো ওই জায়গায় কিছু তাদেরকে আমাদের ছাড় দিতেই হবে। তবে
কিছু দলের সাথে হয়তো তবু মানে তাদের নিজেদের ভিতরে কিছু বিরোধ থাকা সত্ত্বেও কিছু দল যে জিনিসগুলো চাচ্ছে সেগুলোর সাথে হয়তো তাদের বড় দাগে আওয়াজ একটু বেশি মিলছে অ্যাজ অপোজ টু অন্য আরও অনেকগুলো দল যেগুলো চাচ্ছে। যেমন মনে করেন কয়েকটা দল আছে যারা নির্বাচন দেরিতে চাইছে। এগেন মানে আমি স্পেসিফিক নাম বলছি না, বাট কয়েকটা দল আছে বারবার কথা বলেছে, আবার কথা চেঞ্জও করেছে, নির্বাচন তাড়াতাড়িও চেয়েছে। বাট আমি যেটা বিশ্বাস করি, এগেন যদিও যুগপৎ আন্দোলনে বিএনপি আমরা সবাই একত্রিত ছিলাম এবং আমরা আশাবাদী যে আগামী অনেক দিন আমরা একসাথে কাজ করতে সক্ষম হব। 16 বছর যেহেতু একসাথে এত বড় একটা ফ্যাসিস্ট এম্পায়ারকে আমরা মোকাবেলা করেছি একসাথে, সো হয়তো সামনে আরও অনেক দিন আমরা একসাথে কাজ করতে সক্ষম হব। তবে আমরা বিএনপি বা অন্য একটা দল কি বিশ্বাস করে সেটার বাইরে যেও আমরা কিন্তু 16 বছর আন্দোলন করেছি জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেবার, তার মানে ভোটের অধিকার ফিরিয়ে দেবার। সো এই ভোটের অধিকার যেন কোনোভাবেই বেশি দেরি না হয়, এটা আমি অ্যাটলিস্ট আমার দল থেকে আমরা বিশ্বাস করি। আমি অত্যন্ত আনন্দিত যে যুগপৎ আন্দোলনের বেশিরভাগ দলগুলোই একই জিনিসে বিশ্বাসী, এটার জন্য আমি আনন্দিত। বাট তারা নাও হতে পারতেন, আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু এই জিনিসটাতে বিশ্বাসী। এখন সো যারা বলছেন নির্বাচন আরও বেশি দেরি করতে হবে, তারা কেন বলছেন আমার কাছে পরিষ্কার না। তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করেছেন অনেকদিন ধরে, 6 মাস ধরে, যে রিফর্ম না নির্বাচন। আমরা বারবার করে তাদেরকেও বোঝাতে চেষ্টা করেছি ভাই রিফর্ম নির্বাচন তো কোনো সময় সাংঘর্ষিক ছিল না, দুটো কমপ্লিটলি ভিন্ন জিনিস এবং দুটো একসাথে হবার কথা। এখন আরেকটা জিনিস যেটা এসেছে যে বলছে লোকাল নির্বাচন জাতীয় নির্বাচনের আগে, এইটাও স্পেসিফিক কয়েকটা দলই বলছে, সবাই বলছে না কিন্তু। এবং ওই স্পেসিফিক দলগুলোই কিন্তু কিছুদিন আগেও বলেছে নির্বাচন যেন অনেক দেরি করে হয়, সব রিফর্ম হবার পর নির্বাচন হয়। সো এই জায়গাগুলোতে যারা এটা বলছেন, ইভেন এগেন তাদের প্রতিও আমি কিছু ছুড়ে দিচ্ছি না, কোনো দোষারোপ করছি না, আমি বলছি তাদের হয়তো আরেকটু ভালো করে চিন্তা করা দরকার। কারণ লোকাল নির্বাচনের প্রতিকূলতাগুলো কি কি এটা কিন্তু বারবার করে আমরা অনেকেই পরিষ্কার করেছি, এবং সেই প্রতিকূলতাগুলো কিভাবে মীমাংসিত করা যেতে পারে, মানে মেটানো যেতে পারে, এটা নিয়েও কিন্তু যারা চাইছেন লোকাল নির্বাচন আগে তারা কেউ কোনো জবাব দিতে পারেন নাই। তাহলে যদি জবাব দিতে না পারেন তাহলে তো আপনাদেরও মানা উচিত যে লোকাল নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হওয়া দরকার। এটা আপনি কি মনে করেন হুমায়ুন কাদের চৌধুরী, যে লোকাল নির্বাচন নেই? এটা আমরা দেখছি বিএনপি কিন্তু স্পষ্ট অবস্থান, আপনারা বলছেন যে লোকাল নির্বাচন পরবর্তীতে হবে, আগে জাতীয় নির্বাচনটা হওয়া দরকার। কিন্তু আমরা দেখছি যে সরকারও একটু এই বিষয়টি ইতিবাচক। একটা জরিপ হয়েছে, সেখানে সাধারণ মানুষের তথ্য আসছে, তারা 65% তারা চায় যে লোকাল নির্বাচন হোক। তার কারণ তাদের সেবা, যারা লোকাল রিপ্রেজেন্টেটিভ ছিল তারা এখন এলাকায় নাই। জামাত এটার পক্ষে আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষে আছে। আপনারা অন্যতম বড় দল জামা, যদি আওয়ামী লীগকে এখন হিসাবের মধ্যে না নিই তাহলে একমাত্র বড় দল বিএনপি, আপনারা কেন এটা চাচ্ছেন না? আকাশ ভাই, গত 16 বছরে অনেক জরিপ দেখেছি। 98% মানুষ ভোট দিয়েছে, ওরকম জরিপ দেখেছি যে 80% মানুষ আওয়ামী লীগকে চায়, এরকম জরিপ দেখেছি। জরিপের উপরে আমি অতটা ভরসা করি না। আপনি যদি এখন জিজ্ঞেস করলেন যে কিছু কিছু দল আছে যারা লোকাল নির্বাচনটা আগে চাচ্ছে, এটা একটা দাবা খেলার মতো। আপনার আগে মাঠ গুছাতে হবে, মাঠ গুছানোর জন্য সময় লাগে, তো তারা চাচ্ছে যে ওই গুছানোটা আগে হয়ে যাক, জাতীয় নির্বাচনটা পরে হোক। এটা কারা চাচ্ছে ওটা আমি বলতে পারবো না, অনেকেই চাচ্ছে। আমরা বিএনপির তরফ থেকে আমি বলতে পারি যে আমরা প্রিপারেশন নিয়ে রেখেছিলাম 10 বছর ধরে জাতীয় নির্বাচনের জন্য। আমরা প্রিপেয়ার্ড আছি যে আপনি যদি কালকে আমাদেরকে বলেন যে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে, 3 মাস পরে নির্বাচন হবে, আমরা প্রিপারেশন নিয়ে রেখেছি। আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না যে যারা বলছে যে স্থানীয় নির্বাচনটা আগে হওয়া উচিত, আপনি কিন্তু ওনাদেরকে কোনো সময় জিজ্ঞেস করেন নাই যে চাচ্ছেনটা কেন। আমার মনে হয় যে ওনাদের থেকে এটা যদি আমরা আগে জানতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এটা ববি ভাই আপনি হয়তো ওনাদের সাথে আলাপ আলোচনা করেছেন, ওনাকেও কিন্তু এখনো বলা হয়নি, উনি হাসছে, কিন্তু বাস্তব হচ্ছে কি যে আমরা এখনো জানি না, কারণ এই জিনিসটা ওনারা গোপন করে রেখেছে। গতকালকে ডক্টর ইউনূস সাহেব একটা খুব সুন্দর কথা বলেছে, ওনার একটা ওয়েবসাইট খুলে দিবে যে আপনি কিসের পক্ষে আছেন আর কিসের বিপক্ষে আছেন, এটা আমরা ওয়েবসাইটে তুলে দিব। তো এই জিনিসগুলো যেহেতু এত ওপেনলি বলা হচ্ছে, যে এই প্রশ্নগুলোর জবাবগুলো আমরা ওয়েবসাইটে তুলে দিতাম, যে ওনারা কেন নির্বাচনটা পিছাতে চাচ্ছে অথবা স্থানীয় নির্বাচন আগে কেন চাচ্ছে। এই পরিষ্কার ট্রান্সপারেন্ট থাকবে, অ্যাবসলিউটলি ট্রান্সপারেন্ট থাকবে। যে কিন্তু কিছু কিছু বিষয়ে আপনি ট্রান্সপারেন্ট হবেন না, কিছু কিছু বিষয়ে আপনি গোপন রেখে দেবেন, এটা তো আর হয় না। ইফ ইউ আর গোয়িং টু বি ট্রান্সপারেন্ট, সব কিছু নিয়েই আপনি ট্রান্সপারেন্ট হন। জানি না
কে এখানে জয় হয়ে আসবে, যে এখানে স্থানীয় নির্বাচন আগে হবে নাকি না, এটা পরবর্তীতে বোঝা যাবে। তবে এতটুকু আমি বলে রাখতে পারি যে আমরা 16 বছর ধরে আন্দোলন করে এসেছি, আমাদের ওই প্র্যাকটিসটা হয়ে গেছে। দরকার হলে আমরা আবারও আন্দোলনের মাঠেই থাকবো, আমরা হয়তো স্থানীয় নির্বাচন বয়কটও করতে পারি, এরকম তো এখনো সিদ্ধান্ত হয়নি। তবে সবগুলি ইনফরমেশন আগে গ্যাদার করে নেই, তারপরে আপনাদেরকে জানাতে সেটা তো এখনো আলোচনার টেবিলে আছে। ববি হাজ্জাজ, এই মুহূর্তে অন্যতম আলোচনার বিষয় মনে হয় নতুন রাজনৈতিক দল। আপনি একজন রাজনৈতিক দলের নেতা হিসাবে, প্রধান হিসাবে কিভাবে এটাকে দেখছেন এবং এই দলের ভবিষ্যৎকে দেখেন? প্রথমত আমি নতুন রাজনৈতিক দলের ফরমেশনটাকে সাধুবাদ জানাই। তারা যখন গত বছরের সেপ্টেম্বর মাসে শেষের দিকে বোধহয় প্রথম জানিয়েছিলেন যে তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চান বা করবেন, তখন থেকে আমি সাধুবাদ জানিয়ে এসেছি। তবে তখন যেটা বলেছি এখনও একই পয়েন্টগুলো কার্যকর, যে নতুন রাজনৈতিক দল আমরা যখন বানিয়েছি অনেক কষ্ট করে মাঠে ঘাটে দৌড়ে দৌড়ে, এগেন মানে আমি আপনাকে সত্যি একটা কথা বলি, 2017 সালে এপ্রিল মাসে আমি অফিসিয়ালি লঞ্চ করি আমার দল, অফিসিয়ালি লঞ্চ করি। 2016 সালের মাঝামাঝি থেকে আমি কাজ শুরু করি। সে 2016 সালের জুন জুলাই থেকে 17 সালের এপ্রিল পর্যন্ত আমি মিনিমাম 200টা প্লাস উপজেলায় একবার কোথাও দুইবার করে ভিজিট করেছি। আমার গাড়িতে কত মাইল উঠেছে, প্লেনে কি উঠেছে, আমার কোনো হিসাব নাই। তবে আমার শরীরের উপরে 12 কেজি কমেছে, 12 কিলোস। মানে ফ্রম জুন 2016 টু এপ্রিল 2017 আমার ওজন 12 কেজি কমেছে। দ্যাট ওয়াজ মানে এই কাজ করতে হয় একটা রাজনৈতিক দল ফরমেশন করতে, যখন সরকার আপনার না। আজকে আমরা যখন এগেন আমি বলছি না যে আমি কষ্ট করে করেছি বলে সবার কষ্ট করেই করতে হবে, তা না, কিন্তু আপনি যখন রাজনৈতিক দল ফরমেশন করবেন তখন আপনার তো জনমত আপনার জন্য তৈরি করতে হবে, সো জনগণ আপনার পাশে থাকতে হবে। কিন্তু সেটা যদি সরকারি ক্ষমতা ব্যবহার করে করেন, যেমন আমরা যদি আরেকটা দল, যেমন মনে করেন এই যে আমি আমার কথা বললাম না, যে এই যে 8-10 মাস মানে দিন রাত ঘুম নেই খাওয়া নেই আমার দৌড়তে হয়েছে জনগণের কাছে, এক জায়গায় গেছি কোথাও 50 জন, কোথাও 5 জন, কোথাও 500 জন ধরে ধরে আমার দলে কনভার্ট করা। কারণ এগেন আমাদের নিবন্ধন পাইতে হবে, নিবন্ধন পেতে হলে আপনার 1/3 জেলা, 100-র উপরে উপজেলা, সব জায়গায় আপনার কত মানে প্রত্যেকটা উপজেলায় 200 প্লাস অ্যাকচুয়াল রেজিস্টার্ড ভোটার্স আপনার পার্টি মেম্বার হতে হবে, এই সবগুলো পূরণ করতে হবে। আমরা সব পূরণ করেছিলাম এবং দৌড়ে দৌড়ে পাগলের মতো দৌড়ে দৌড়ে করেছিলাম। একই জিনিস আপনি চিন্তা করেন যে 82 থেকে 86 যখন জাতীয় পার্টি তৈরি হয় তখন এত দৌড়াদৌড়ি কারো করতে হয়নি। কেন করতে হয়নি? কারণ সরকারি ক্ষমতা ব্যবহার করে অনেক কিছু করা যায়। 82 সালে যখন একটা কুর মাধ্যমে আপনার যাত্রা শুরু হয়, তখন জাতীয় পার্টি হয়নি বা যাত্রা শুরু হয়, তখন কিন্তু জাতীয় পার্টির এই যে যারা কর্ণধার মানে যে যাত্রাটা যারা শুরু করেন তারা কিন্তু জনগণের কাছে পপুলার ছিলেন না। মানে ওই যে 1/11-এর সময় যখন প্রথম হয় একটা পপুলারিটি ছিল, বা এই সরকার যখন প্রথম আসে একটা পপুলারিটি ছিল, 82 সালে কিন্তু সেই পপুলারিটি নিয়ে আসেন নাই। তবুও সরকারি ক্ষমতা ব্যবহার করে 4 বছরের ভেতরে শক্ত একটা দল গঠন করে সরকারি ক্ষমতায় আসতে সক্ষম হন। সরকারি ক্ষমতা আসলে পুরো খেলা পাল্টে দিতে পারে। আমি প্রথম থেকেই একটা মানে আমার একটা আশা ব্যক্ত করেছিলাম যে তরুণরা মানে যেই তরুণরা একটা বড় আন্দোলনের সাথে জড়িত ছিল, যেই আন্দোলন একটা গণজাগরণ সৃষ্টি করেছিল, যেই গণজাগরণের মাধ্যমে হাসিনার মতো একটা স্বৈরাশাসকের পতন ঘটিয়েছি আমরা সবাই মিলে, তারা ওই জায়গায় যে পাবলিক ট্রাস্টটা তৈরি করতে সক্ষম হয়েছিল, এতটাই পাবলিক ট্রাস্ট তৈরি করতে সক্ষম হয়েছিল যে তারপর সেপ্টেম্বরে যখন বন্যা হলো, সেপ্টেম্বর অক্টোবরে, তখন কিন্তু বাংলাদেশের আপামর জনগণ তাদেরকে যে ত্রাণ দিয়েছে, সরকারকেও দেয় নাই, কোনো দলকে দেয় নাই। মানে বিএনপি যখন ত্রাণ কার্যক্রমে গেছে তখন বিএনপির নেতারা কন্ট্রিবিউট করে ত্রাণ কার্যক্রমে গেছে। আমরা যখন ত্রাণ কার্যক্রমে গেছি তখন আমার দলের নেতারা কন্ট্রিবিউট করে ত্রাণ কার্যক্রমে গেছি। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই ছাত্রদেরকে ত্রাণ কার্যক্রমের জন্য সহযোগিতা করেছেন। তার মানে দ্য লেভেল অফ ফেইথ দ্যাট ওয়াজ ক্রিয়েটেড, দ্য ট্রাস্ট, পাবলিক ট্রাস্ট দ্যাট ওয়াজ ক্রিয়েটেড। তো এই জায়গাটার যদি সরকারি ক্ষমতা ব্যবহার করে তারপর আপনি দল গঠন করেন, তাহলে আমার কাছে মনে হয় যে ওই পাবলিক ট্রাস্টটার অপব্যবহার করা হয়। এবং কিছু দূর আমরা দেখেছি ওইভাবেই জিনিসটা ওই পথ চলা শুরু হয়েছে। এবং একই সাথে অত্যন্ত দুঃখের সাথে আমি বলি যে এই যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানে অনেক মেধাবী তরুণরা আছে এবং তাদের অনেকের প্রতি আমার নিজের পার্সোনাল অনেক স্নেহ আছে, অনেক ভালোবাসা আছে। তবে তাদের অনেকেই, সবাই না, বাট অনেকেই এই যে এই ধরনের টক শো মিডিয়ামেও যখন আসেন তখন যেইভাবে প্রবীণদের সাথে বা মুরব্বীদের সাথে কথা বলেন, তাতে
দুঃখ করা ছাড়া আর কিছু থাকে না, যে তারা এমন একটা মানে তার ইমোশন ব্যক্ত করে যে একমাত্র জুলাইতেই বাংলাদেশে আন্দোলন হয়েছে এবং জুলাই আন্দোলনে একমাত্র তারাই ছিলেন, আমরা গুলি খাইনি, আমরা রাস্তায় ছিলাম না, একমাত্র তারাই ছিলেন। সো এই জায়গাগুলো, এখান থেকে আমি একটু দুঃখ প্রকাশ করছি যে এইভাবে যদি ওনারা আগান তাহলে অল্প সময় মানে সাময়িক সরকারি ক্ষমতায় থেকে অনেক কিছু পাওয়া যায়, জাতীয় পার্টি পেয়েছে, এই সাময়িক তারা অনেক কিছু তাদের অর্জন হতেই পারে, বাট লং টার্ম পলিটিক্যাল অর্জন হয়তো তাদের ভালো কিছু হবে না। জি, একই প্রশ্ন হুমায়ুন কাদের চৌধুরী আপনার কাছে। আপনি বড় রাজনৈতিক দলের একজন নেতা, এই নতুন রাজনৈতিক দলের মানে এটা কীভাবে দেখেন? একটা অভিযোগ আছে যেটা ববিহার জজ বলছিলেন, কিন্তু সবসময় কিন্তু ছাত্ররা বলে আসছে যে আমরা কোনো সরকারের কোনো আনুকূল্য বা সহযোগিতা নিয়ে আমরা দল গঠন করছি না, আমরা আমাদের মতো করে করছি, এটা সব জায়গায় তারা বলছে। তা আপনি এই রাজনৈতিক দলের স্বাগত জানিয়েছেন, আপনাদের দল থেকে সবসময় বলা হচ্ছে যে কেউ নতুন রাজনৈতিক দল করতে পারে, কিন্তু ভবিষ্যৎ কি দেখেন? আকাশ ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি আসলে বিশ্বাস করেন যে এই প্রশ্নটা আপনি আমাকে করলেন যে ওনারা বলছে যে ওনারা কোনো সরকারি সহযোগিতা নেন না, এটা কি আপনি বিশ্বাস করেন? কারণ আমার যা মনে হয় যে বাংলাদেশের জনগণ এখন নাই, তাদের বক্তব্য, ওই জন্য আমি আপনাকে বাংলাদেশের জনগণের একজন প্রতিনিধি হিসাবে আমি আপনাকে জিজ্ঞেস করলাম। আমি যেটা মনে করি যে এখানে সাধারণ মানুষ যারা আছে সবাই চোখে দেখেছে এই হেলিকপ্টার করে যাওয়া আসা, ত্রাণ বিতরণ করা, এগুলো আমরা সবাই দেখেছি, আমরা এটা নিন্দা জানিয়েছি, যেগুলো করা ঠিক হয়নি। প্রশ্নটার জবাব আমি একটু গুছিয়ে দিতে চাই। আমরা যখন ছোটোকালে ব্যাডমিন্টন খেলতাম না, সবসময় একজন বড় ভাই থাকতো একটু দুষ্টু টাইপের, সে বলতো যে ক্যাপ্টেনও আমি, রেফারিও আমি, আউট কোনটা হয়েছে আর ইন কোনটা হয়েছে ওটা আমি ঠিক করে দিব। বর্তমান অবস্থা এরকম হয়ে গেছে যে আপনি উপদেষ্টা থাকা অবস্থায় আপনি যদি বলেন যে এখন সামনে আমি একটা নির্বাচনের জন্য একটা নতুন দল গঠন করছি, এখন রেফারি আমি ঠিক করে দেব যেটা ঠিক মতো হচ্ছে নাকি ঠিক মতো হচ্ছে না। আমার মনে হয় যে এই জিনিসটা দেশের মানুষ অত বোকা না। আমাদেরকে আওয়ামী লীগ অনেক বছর বোকা বানিয়েছে, আমরা এখন আর বোকা না, আমরা সবই দেখি, সবই বুঝি। ববি ভাই যেই কথাটা বললো, আমিও একটা জিনিস অ্যাড করতে চাই। কিছুদিন আগে একজন একটা আলাপ আলোচনা হচ্ছিল, কিছুদিন আগে একজন নতুন ছাত্রনেতা আমাদেরই দলের একজন সিনিয়র মেম্বারকে খুব সুন্দরভাবে বকা দিয়ে বলল যে 16 বছর তো আপনারা কিছু পারলেন না, 16 বছর আপনারা ব্যর্থ হয়েছেন বলে আমরা 2 মাসের মধ্যে আমরা দেশ স্বাধীন করে দিয়েছি, আপনার নেতা কেস উইথড্র করতে পারছে আমাদের কারণে, আপনার নেত্রী বিদেশে যেতে পারছে আমাদের কারণে। প্রশ্নটা একজন ভদ্রলোককে জিজ্ঞেস করেছিল বলে উনি কিছু বলেনি। আমাকে যদি জিজ্ঞেস করতো তাহলে আমি হয়তো জবাবটা একটু ভিন্নভাবে দিতে পারতাম। 16 বছরের মধ্যে যতবার আমি ব্যক্তিগতভাবে হামলার শিকার হয়েছি, যতবার আমি কোর্ট অঙ্গনে গিয়ে ওখানে কতগুলি সিঁড়ি আছে আমার মাপা আছে, গুম হয়েছি, মামলার শিকার তো অনেকবারই হয়েছি, তো এগুলো সব কিছু 16 বছরে আমরা দেখে এসেছি। 16 বছর আন্দোলন আমরা করেছিলাম। যখন দেশের মানুষের জন্যে, ভোটের অধিকারের জন্য যখন আমরা সকলেই মাঠে ছিলাম, তখন তাদেরকে কিন্তু আমরা পাইনি। তারা মাঠে এসেছে জুলাই মাসে, যখন এই কোটা আন্দোলন শুরু হয়, তখন আমরা তাদের পাশে এসেছিলাম। তো এই জিনিসগুলো ভুলে যাওয়া উচিত না। মানুষকে সম্মান দেওয়াটা কিন্তু অত কঠিন জিনিস না। আমার মনে হয় যে তারা যেহেতু একটা নতুন রাজনৈতিক দল শুরু করতে যাচ্ছে, বিগিনিং শুড বি নাইস। সুন্দরভাবে তারা যদি শুরুটা করতে পারতো তাহলে আমাদের সহযোগিতাও তারা পাবে। আর আমি বলছি না যে এখন পাচ্ছে না, আমাদের সহযোগিতা, ববি ভাইয়ের দলের সহযোগিতা ওনারা সবসময় পাবে। আমরা একটা জিনিস বারবার করে বলি, এক্সপিরিয়েন্স ইন পলিটিক্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই 16 বছরে লাথি খুশি খেয়ে না আমারও এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন এই এক্সপিরিয়েন্সটা আমরা ওদের সাথে শেয়ার করতে চাই, ওরা যেন আমাদের থেকে একটু শিখতে পারে। একটু ওপেন মাইন্ডেড হওয়া উচিত, তারা যেন আমাদের থেকে এই জ্ঞানগুলো নেয়, যেখানে আমরা ভুল করেছি ওগুলোর থেকেও যেন তারা শিখতে পারে। বিএনপি তো বারবার করে বলে এসেছে যে আমরা সবসময় ওয়েলকাম করবো যে একটা নতুন দল যদি মাঠে আসে। এখন একটা বড় একটা ভ্যাকিউম হয়ে গেছে, আওয়ামী লীগ আর মাঠে নাই। আপনার সরকার চালানোর জন্যে, সংসদ চালানোর জন্যে আপনার সবসময় একটা অপোজিশন, একটা গভর্নমেন্ট, এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। তো আমরাও চাচ্ছি যে এই চেক অ্যান্ড ব্যালেন্সটা যেন সুন্দর মতো থাকুক। ওনারা যদি এখন আই ডোন্ট নো যে হঠাৎ করে যদি ওনারা এমনই পপুলার হয়ে যায় যে ওনারা সরকার গঠন করে, মোর দেন ওয়েলকাম, আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে কমব্যাট করব।
এই জিনিসগুলো আমরা ওপেন মাইন্ডেড আছি, ওনারা কি ওপেন মাইন্ডেড আছেন নাকি না, ওটা নিয়ে একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ। ববি হাজ্জাজ, আওয়ামী লীগ নিয়ে আপনি কথা বলছিলেন যে আওয়ামী লীগকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে নিষিদ্ধ করা উচিত, কিন্তু এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম কোশ্চেন আছে। আসলে অনেক রাজনৈতিক দল হিসাবে আপনি বলছেন যে আওয়ামী লীগ কী করেছে আমরা দেখেছি 15-16 বছরে কি করেছে, অত্যাচার করেছে, টাকা লুটপাট করেছে, এটা নিয়ে তো নো ডিনায়াল অফ ইট, কিন্তু যারা অপরাধী তাদেরকে বিচার করা, কিন্তু তারা নির্বাচন করতে পারবে না, দল হিসাবে ব্যান করে দেয়া, সেটাকে আপনি তার পক্ষে যুক্তিটা কি? আচ্ছা, প্রথমত যারা অপরাধী তারা কারা এটা আইডেন্টিফাই করা শুরু করেন। আজকে র্যান্ডম কেউ অপরাধী না। আওয়ামী লীগের এই পার্টিটার চেয়ারপারসন থেকে শুরু করে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড লেভেলের সবাই অপরাধী, মানতে রাজি, বা সবাই মানে ম্যাক্সিমাম অপরাধী। আপনি মানতে রাজি? কারণ আপনি যদি মানতে রাজি না থাকেন তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে 18 নির্বাচন কি সঠিক নির্বাচন হয়েছিল কিনা, 14 নির্বাচন, যারা সাধারণ ভোটার, না ভোটারের কথা আসছে না তো ভাই। ভোটার দেখেন, মনে করেন আজকে যদি বাংলাদেশে যে আপনি একটা জরিপ নেন, হ্যাঁ, যারা হিটলারের নাম জানে অনেকেই বলবে হিটলার ভালো লোক, তাই বলে কি আপনি হিটলারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন? নাৎজি পার্টি বাংলাদেশে আপনি এই নতুন করে দাঁড়া করাতে দিবেন না। পয়েন্টটা হলো, আমরা আসি যে কথাটা আমি বলেছি। দেখেন, আমি চেষ্টা করি সবসময়, যদিও মানে আমরা চাই বাংলাদেশে সঠিক আইনের শাসন, গণতান্ত্রিক সরকার। তার জন্য দলগতভাবে বা পার্সোনালি আমি যখন পাবলিক ফোরামে কথা বলি, আইন বহির্ভূত কোনো কথা আমি চেষ্টা করি যেন আমার মুখ দিয়ে না বের হয়। আওয়ামী লীগকে টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে আখ্যায়িত করা মুশকিল কিছু না। কেন? কারণ টেররিস্ট অর্গানাইজেশনের যতগুলো সংজ্ঞা আছে, এটা সেটার একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে। আওয়ামী লীগের আছে ইললিগাল অ্যাক্টিভিটি করেছে, আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি অর্থনৈতিক লুটতরাজ করেছে, অ্যাজ এ পার্টি 16 বছর ভোট লুট করেছে, অ্যাজ এ পার্টি মানে ওয়ার্ড কমিশন, ওয়ার্ড কাউন্সিলর লেভেলেও কিন্তু জনগণের প্রতি গুলি ছুড়েছে। সো অ্যাজ এ পার্টি তারা জনগণের উপরে আক্রমণ করেছে, সো ইলিগাল অ্যাক্টিভিটিস করেছে। তারা পলিটিক্যাল গোলস ছিল তাদের, এবং তাদের এই পলিটিক্যাল গোলসের সাথে আসলে বাংলাদেশের সভরেন্টিকে কোয়েশ্চেন করারও একটা প্রশ্ন ছিল। যদিও ঠিক আছে, সেটা যদি আমরা আইনগতভাবে এখন প্রুফ করতে না পারি কোনো অসুবিধা নেই, কিন্তু পলিটিক্যাল গোল তাদের ছিল যে তারা ক্ষমতা ধরে রাখবে, তার জন্য 3টা নির্বাচন তারা নষ্ট করেছে, রাইট? আচ্ছা, পলিটিক্যাল গোল ছিল। তারা জনগণের উপর আক্রমণ করেছে। নাহলে জুলাইতে কি হয়েছে ভাই? হেফাজত আন্দোলনের সময় আক্রমণে কি হয়েছে? আমি বিডিআরটা ধরলামই না। 24 নির্বাচনে কি হয়েছে, 14 নির্বাচনে কি হয়েছে? কেউ তো এখন ওই সংখ্যাগুলোই তুলে না ভাই। 14 নির্বাচনে আমরা যা ফেস করে এসেছি আজকে তো সবাই ভুলে গেছে। 14 নির্বাচনে সহিংসতা কোনোভাবে কম ছিল না, আক্রমণ কোনোভাবে কম হয়নি। সো 23 অক্টোবরে কি হয়েছে? সো এই সব কিছু তারা জনগণ এগেন্সে কাজ করেছে। সো যতগুলো সংজ্ঞা আছে একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য, প্রত্যেকটা আওয়ামী লীগ ফুলফিল করে। এখন আপনি যদি একটা আলোচনায় আসতে চান, ভাই সব ফুলফিল করে কিন্তু আমি করবো না, সেটা ভিন্ন কথা ভাই, কিন্তু ফুলফিল করে না এইটা সম্বন্ধে কেউ যদি আমার সাথে আলোচনা করতে চায়, আমি সাধুবাদ জানাই। আসেন, লেটস হ্যাভ এ ডিবেট, লেটস হ্যাভ এ ডিসকাশন। আওয়ামী লীগের কোনো নেতা আসেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ আসেন, আমরা বসে লেটস ডু দ্য নাম্বারস, যে প্রত্যেকটা টেররিস্ট অর্গানাইজেশনের সংজ্ঞা। আওয়ামী লীগ অ্যাজ অ্যান অর্গানাইজেশন, পলিটিক্যাল পার্টি ইজ স্টিল অ্যান অর্গানাইজেশন, আরপিও হিসাবেই কিন্তু দেওয়া আছে, ইটস স্টিল অ্যান অর্গানাইজেশন। সো পলিটিক্যাল পার্টি, ওই আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি ওই সংজ্ঞাটা ম্যাচ করে, এবং যেহেতু ম্যাচ করে, আমি লেজিটিমেট একটা ডিম্যান্ড বাংলাদেশের নাগরিক হিসাবে, আমার পলিটিক্যাল পরিচয় ভুলে যান, বাংলাদেশের নাগরিক হিসাবে লেজিটিমেট একটা ডিম্যান্ড আমি করতে পারি। সেই ডিম্যান্ডটা সরকার রাখবেন কিনা সেটা সরকারের উপরে, কিন্তু আমি আইনগতভাবে করতে পারি বলেই কিন্তু করেছি, আমি আইনের বাইরে যেয়ে করিনি। এবং এই টেররিস্ট অর্গানাইজেশনের সাপোর্ট অনেক থাকতে পারে ভাই, দ্যাট ডাজন্ট মেক এ টেররিস্ট অর্গানাইজেশন রাইট ফর এ ডেমোক্রেটিক, মানে রাইট ফর ডেমোক্রেটিক প্র্যাকটিসেস। সেই জায়গা থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি আমরা তুলেছি। ঠিক আছে, আপনার বক্তব্য আপনি পরিষ্কার করেছেন। হুমায়ুন কাদের চৌধুরী, বিএনপির অবস্থান কি পরিষ্কার হয়েছে আওয়ামী লীগের বিষয়ে? বিএনপির অবস্থানটা পরে আসে। এখানে আপনার প্রোগ্রামে এসে একটা জিনিস বুঝলাম যে এখানে ডিবেটের থেকে বেশি মানে আমাদের দুজনকে এনে একটা প্রবলেম হয়ে গেছে আপনার, কারণ উনি যা যা বলছে আমি ওনার সাথে একদম 100 একমত। কিছুদিন আগে এই টেররিস্ট অর্গানাইজেশনের ডেফিনেশনটা আমিও ঘাটাচ্ছিলাম, একদম পারফেক্টলি উনি উচ্চারণ করেছে। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, ওসামা বিন লাদেন যতগুলি মানুষ মেরেছে, হাসিনা তার থেকে বেশি মানুষ মেরেছে। তো এখন পলিটিক্যাল পার্টিকে আপনি টেররিস্ট অর্গানাইজেশন বানাবেন নাকি না ওটা পরের বিষয়,
কিন্তু আপনার নাম্বার 1 টেররিস্ট অফ দ্য ওয়ার্ল্ড হিসাবে আপনি কিন্তু শেখ হাসিনাকে রাখতে পারেন। ইউনাইটেড নেশনস অলরেডি এটা অ্যাডমিট করে ফেলেছে যে এখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। বিএনপির কথা হচ্ছে, আপনি যদি আওয়ামী লীগকে ব্যানও করতে চান, আপনার এটা লিগ্যাল মেথডে যেতে হবে। আপনার এখানে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার আরপিও করে যদি আপনি তাড়াহুড়া করে ফেলেন, পরবর্তীতে এটা প্রশ্নবিদ্ধ হবে। আপনার যেটা করতে হবে, এটা আপনার লিগ্যাল মেথডে যেতে হবে। আপনি যদি এখন কোর্টের মাধ্যমে যেতে চান, ইউ আর মোর দেন ওয়েলকাম টু ডু সো। আপনার যেটা ববি ভাই যেটা বললো, দ্যাট এখানে আপনার স্কোপ অনেক আছে। আমরা একই জিনিস চাচ্ছি, যেটাই আপনার করতে হবে, আপনার লিগ্যাল মেথডে যেতে হবে। আপনি যেন এমন কোনো সিদ্ধান্ত হুট করে না নিয়ে ফেলেন যেটা পরবর্তীতে এসে আপনার জন্য ক্ষতি হবে, দেশের জন্য ক্ষতি হবে। আমরা অলরেডি কিন্তু একটা, আপনি অনলাইনে যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছে, অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, তারা এখন হাই করা শুরু করে দিয়েছে যে আমাদের উপরে কত অত্যাচার হচ্ছে। আপনি হয়তো দেখেছেন ওয়াশিংটন ডিসিতে মোদির জন্য যখন আওয়ামী লীগের গান গাচ্ছিল, তখন ও বলছিল যে আহা আমাদের কত কষ্ট হচ্ছে মানুষের। নতুন নাম আওয়ামী লীগের বিজেপির বাংলাদেশ। হ্যাঁ, এখন এই লোকগুলো বারবার করে বলছে যে লুক হাউ আনফেয়ার দিস গভর্নমেন্ট ইজ অন আওয়ামী লীগ। ভাই এইগুলোও শুনতে হচ্ছে। এখন আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য যদি আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়, তাহলে অন্তত এগুলো আর শুনতে হবে না। এটা আমার পার্সোনাল মতামত। তবে বিএনপির পজিশন ইজ ভেরি ক্লিয়ার। আপনারা যেটাই করবেন, আপনারা যদি, এটা আমার একটা সাজেশন আছে, আপনি যদি রেফারেন্ডাম করতে চান, আপনি কিন্তু করতে পারেন। আপনি কিন্তু বাংলাদেশের মানুষের থেকে আপনি ভোট নিয়ে জানতে পারেন যে আওয়ামী লীগকে কি ইলিগাল একটা অর্গানাইজেশন হিসাবে প্রতিষ্ঠা করা যায় নাকি না। এটা বয় ভাই আপনি ভালো বলতে পারেন অ্যাজ এ লয়ার। স্কোপ তো অনেক আছে। আমরা যেটা চাচ্ছি ক্লিনভাবে যেন করা হয়, আইন কানুন মেনে যাতে করা হয়। আচ্ছা ববি হাজি, আরেকটা প্রশ্ন করি। এই প্রশ্নটা এই হোমকান্ত চৌধুরী বলছে যে প্রশ্নই করি, সেটাই মিলে যাচ্ছে, দুইজনে একই ধরনের মতামত। একটা প্রশ্ন করি, হয়তো মিলতেও পারে নাও পারে। জি জি। আওয়ামী লীগ মাঠে নাই, জি। এই জায়গাটা কারা দখল করেছে? চাঁদাবাজির প্রশ্ন আছে, দখলদারির প্রশ্ন আছে, বিএনপির বিরুদ্ধে অভিযোগ। আপনি কি এরকম অভিযোগ পান একজন রাজনৈতিক দলের? দেখেন, আমরা অনেক অভিযোগ পাই, পয়েন্টটা সেখানে না। পয়েন্ট হলো আমরা অভিযোগ পাই, আমরা অভিযোগ শুনবো। তবে সবচেয়ে দুঃখজনক হলো যখন অভিযোগ সরকার করে, যাদের দায়িত্ব এই অভিযোগগুলোর উপরে অ্যাকশন নেওয়া। আমাদের দায়িত্ব না কিন্তু অ্যাকশন নেওয়া। মানে মনে করেন হুম্মামের দায়িত্ব হতেই পারে যদি তার দলের নেতাকর্মী হয় সে অ্যাকশন নিতে চেষ্টা করে, আমার উপরে দায়িত্ব হতেই পারে আমার দলের নেতাকর্মী হলে অ্যাকশন নিতে চেষ্টা করা। কিন্তু এটা থামানোর আসল দায়িত্ব কিন্তু সরকারের। আইন শৃঙ্খলা বাহিনী পরিচালনা করে সরকার। বাংলাদেশের আমাদের কালচারের কিছু বিষয় আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের কালচারটা প্যাট্রনেজ ওরিয়েন্টেড কালচার। সো এই যে পেট্রন ক্লায়েন্ট রিলেশনস যেখানেই থাকবে, সো ওই যে বড় ভাই সহযোগিতা করবে, এই পেট্রন ক্লায়েন্ট রিলেশন যেখানেই থাকবে, সেখানে ওই পেট্রন দ্বারা কিছু রেন্ট সিকিং থাকবেই। সো সবচেয়ে বেশি কামাই যে করতে পারবে, সবচেয়ে বড় নেতা সে হতে পারবে, অ্যাটলিস্ট লোকাল লেভেলে। এই জিনিসটা আছে, এটা বিরাজমান, এটা হঠাৎ করে চেঞ্জ হবে না। এটা হুমাম চাইলেও চেঞ্জ করতে পারবে না, আমি চাইলেও চেঞ্জ করতে পারবো না, যে কোনো রাজনৈতিক নেতা ওভারনাইট। এটা ন্যাশনাল কালচার। কিন্তু এই জায়গায় সো এখানে অনেকগুলো দলের নাম আসে, তার ভিতরে যেহেতু অনেকগুলো দলের নাম আসে, যেই দলগুলো বেশি বড় সেগুলোর নাম বেশি আসে। আমার দল ওই দলগুলোর মানে সবচেয়ে বড় একটা দুটো দলের থেকে কম্প্যারিজন অনেক ছোট বলে আমার দলের নাম হয়তো অনেক কম আসে বা আসে না, কিন্তু আসে কিন্তু ওই বেসিক প্রিন্সিপালে। এই জায়গাটায় এগেন আপনার আমার কমপ্লেন করাটা মানানসই, কিন্তু আমরা যখন সরকারের পক্ষে যারা আছেন বা সরকারের সাথে যারা আছেন, তারা এটা বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে যখন কমপ্লেন করেন, তারা যখন বলেন যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না, তখন আসলে দুঃখ হয়। কারণ রাজনৈতিক দলগুলো নিজেদের কি কন্ট্রোল করতে পারে বা না পারে সেটা অনেক পরের কথা। আইন শৃঙ্খলা ঠিকভাবে চলছে কিনা এটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের। জি, মোহাম্মদ চৌধুরী, আপনাদের কাছে এরকম অভিযোগ অবশ্যই আছে এবং আপনার দল থেকে বেশ কয়েকজনকে বহিষ্কারের ঘটনা ঘটেছে বা সাময়িক শাস্তি দেওয়ার বিষয় হয়েছে। তো এই জায়গাটা আপনারা কিভাবে ট্যাকেল দিচ্ছেন বা এই চাঁদাবাজি বা দখলবাজির বিষয়টা কিভাবে দেখেন? প্রথমত আমি আপনার সাথে এগ্রি করি, চাঁদাবাজি হচ্ছে, দখলদারি হচ্ছে, বিএনপির কিছু নেতাকর্মীরা করছে, হ্যাঁ করছে। আমাদের জন্য একটা সুযোগ হয়ে গেছে। বিএনপি এত বড় একটা দল, আর এই দলের মধ্যে যে সবাই ভালো মানুষ সেটা তো আমি স্বীকার করবো যে এটা 100% ক্লিন না। কিছু কিছু মানুষ আছে যারা এই কাজ করছে। আমাদের জন্য বড় সুযোগ হয়ে গেছে যে এখন আমি ছাঁটাই করব, নিজের ঘরে এখন ঝাড়ু মারা শুরু করে দিয়েছি, যে যেই খারাপ মানুষরা এইগুলোর সাথে জড়িত আছে আমরা তাদেরকে অলরেডি বের করে দেওয়া শুরু করেছি। সমস্যা হয়ে গেছে যে
নাম্বারটা অনেক মানুষ এখানে জড়িত হয়ে যাচ্ছে। কারণ আপনি দেখছেন যে উনি বাবু ভাই যেটা বললো যে আপনার ইনকামের লেভেল যদি আপনার বেশি বড় থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আমি এখানে সবচেয়ে বড় নেতা। আমরা যেটা চাচ্ছি যে এটা গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে অল দ্য ওয়ে টু দ্য টপ যারা যারা এখানে ইনভলভ আমরা পাচ্ছি প্রমাণ সহ আমরা তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি বহিষ্কার করে দিচ্ছি। এখানে আমি একটা ভুল করেছিলাম, এটা আমি অন এয়ার অ্যাডমিট করছি, আমি একটু স্ট্রং হ্যান্ডেড হয়ে গিয়েছিলাম। আমার নিজের এলাকায় যেটার মধ্যে আছে আমি আমার পার্টি হাইকমান্ডকে বলেছিলাম যে আমি এভিডেন্সের জন্য ওয়েট করছি না, অভিযোগ এসেছে আমি বহিষ্কার করে দিচ্ছি, সে যদি প্রমাণ করতে পারে যে হি ইজ ইনোসেন্ট তাকে আমরা আবার ফেরত দিয়ে আসবো। ওটা কয়েক সময় ব্যাকফায়ার করেছে, কয়েক সময় কাজে লেগেছে। তবে আমার যেটা মনে হয় যে আমাদের একটু হেভি হ্যান্ডেড হতে হবে। বর্তমানে আপনি দেখছেন যে অনেক মানুষ যারা কোনো সময় দল করতো না অথবা হয়তো ভিন্ন কোনো দল করত, তারা হঠাৎ করে এখন বিএনপির লেবাস পরে এসে একদম সামনের কাতারে দাঁড়ায় ছবি তোলার জন্য। এখন এটাও বোঝা মুশকিল হয়ে গেছে যে চাঁদাবাজির মধ্যে 80% হয়তো মানুষ যারা আছে তারা হয়তো আগে বিএনপিতেও ছিল না, এখন নতুন করে এসে বিএনপির নাম ভাঙিয়ে এই কাজ করছে। আমি এখানে সাফাই দিচ্ছি না, আমি সাফাই দিতে পারবো না। এখানে চাঁদাবাজি হচ্ছে বাংলাদেশের মধ্যে, এখানে সবাই জড়িত। এখানে আপনি নিজে এখন বুঝে নেন যে সবাই বলতে আমি কি বলছি, কিন্তু এখানে এটা অনেক দূর চলে গেছে। ববি ভাইয়ের সাথে আমি একমত, এটা কাজটা হচ্ছে গিয়ে বর্তমান সরকারের। এখানে যদি পুলিশ ল্যাপস করে থাকে, এখানে যদি সরকার ল্যাপস করে থাকে, তা আপনার ওনাদেরকেই এখানে দোষারোপ করতে হবে। এখানে আমরা বারবার করে বলছি যে সরকারের পক্ষ থেকে আমাদের যেই সাপোর্টটা দেওয়ার আমরা দিব, কিন্তু সরকার তো পুরোপুরি আমাদের উপরে নির্ভর করতে পারে না যে এখানে পুরোপুরি আমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যে বিএনপিটা বিএনপি দেখবে। তাহলে পুলিশ আছে কেন, সরকার আছে কেন? আপনারা যদি এভাবে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনারা বলে দেন, আমরা চলে আসি, আমরাই দখল নিয়ে আমরাই দিব। ডেভিল হান্ট যে শুরু হলো, তাহলে মানে কি হচ্ছে, মানে কাজ কি হচ্ছে কিছু? ডেভিল হান্ট বলতে ওনারা ডেভিল খুঁজছে। আপনি আমাকে একটা জিনিস খালি বুঝিয়ে দেন, বর্তমানে পুলিশের মধ্যে আমরা চেষ্টা করছি যে পুলিশকে আবার রিভাইভ করার জন্য, পুলিশকে আবার শক্তিশালী করার জন্য। পুলিশের লেবাস চেঞ্জ করে দিয়ে আপনি পুলিশকে শক্তিশালী করতে পারবেন না। পুলিশের মধ্যে যে খারাপ মানুষগুলো ছিল ওগুলা ছিল আসল ডেভিল, তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না। আপনি আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে দেখেন, এখানে কিন্তু আপনি এক ওসিকে এই থানায় সে দুষ্টামি করেছে বলে অন্য থানায় পাঠিয়ে দিলাম, এটা কিন্তু হয় না, এটা মানুষজন মেনে নেয় না। আমরাও বারবার করে বলছি দেশের মানুষ বোকা না, আর আমাদেরকে বোকা বানানো অত সোজা না। আমরা এখানে মানে এসপি লেভেল থেকে শুরু করে একদম এসআই লেভেল পর্যন্ত আপনি খালি বদলি করছেন, ও তুমি এখানে ধরা পড়েছো, তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দিই। ভাই আপনি যদি আসলেই জেনুইনলি ডেভিল হান্ট করতে চান না, ঘর আগে গুছানো শুরু করেন। আপনি ওটা করলে আমরা আপনাদেরকে অন্তত ওই লেভেলের সাপোর্টটা দেওয়া শুরু করব যে ঠিক আছে আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। এখানে খামাখা আপনি এর সাথে দুশ্মনী আছে বলে তাকে বেঁধে নিয়ে আসবেন, এর বিরুদ্ধে মামলা আছে একে বেঁধে নিয়ে আসবেন, মামলা আদৌ সত্যি নাকি মিথ্যা ওটার কোনো যাচাই বাছাই কিছু হচ্ছে না। এই জিনিসটা পরবর্তীতে এসে দিস ইজ গোয়িং টু বাইট ইউ লেটার। আচ্ছা, এই যে ববি হাজার অনেক জায়গাতে পরিবর্তন হচ্ছে, সংস্কার হচ্ছে। আমার এখানে টকশোতে দু একজন বক্তা বলেছেন যে এই যে পুলিশ বলেন আর আমলা বলেন, যেখানেই বলেন, এই সরকারি চাকরি একবার পেলে তার রিটায়ার্ড পর্যন্ত চাকরি যাবে না, এটা না করে এমন কোনো মেকানিজম করা যায় কিনা, তুমি সার্ভিস দেবা, তুমি থাকবা, সার্ভিস দেবা না, পরের দিন বাড়ি চলে যাবা। দেখেন, এখানে অনেক প্রতিকূলতার সম্মুখীন হব আমরা। প্রাইভেট সেক্টরের একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনার রিস্ক বেড়ে যায়। প্রাইভেট সেক্টর চাকরি আপনার রিস্ক বেড়ে যায়, আপনি যদি পারফর্ম না করতে পারেন আপনার চাকরি চলে যাবে, এবং সেই রিস্কটা নেবার জন্য আপনাকে এমিউলমেন্ট বেশি দেওয়া হয়, মানে বেতন টেতন অনেক বেশি দেওয়া হয়। আবার আরেকদিকে সরকারি চাকরিতে আপনার আসলে জনগণের জন্য যেহেতু কাজ করছেন, ইনোভেশন এবং ওই জায়গায় রিস্ক নেওয়ার একটা প্রবণতার বাড়তি থাকা উচিত। তো ওই জায়গায় যদি আপনার একটা ভয় থাকে যে আপনি রিস্ক নিয়ে নতুন কিছু জনগণের জন্য করতে চেষ্টা করবেন এবং সেখানে কোনো ভুল ত্রুটি হলে আপনার চাকরি চলে যাবে, তাহলে আসলে আপনি চাকরির ভয় আগে রাখবেন এবং আপনি এই কাজটা করবেন না। একই সাথে সরকারি এক্সচেকারের উপরে যে চাপ, ওই যে কারণ রিস্কের জন্য আপনি বেতন বেশি টাকা করবেন না কাজ, তো ওই সরকারি এক্সচেকারের উপরে যে চাপ, এটাও অনেক দুর্লভ হয়ে যাবে। কারণ আমাদের দেশ এখনও, হাসিনা অনেক গল্প শুনিয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু এত সমৃদ্ধ ধনী দেশ আমরা হয়ে উঠিনি। সো এই জায়গাগুলো নিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে ওই যে কম্পিটিটিভ প্রাইভেট সেক্টরে যেভাবে চাকরি হয় বা যায়, সেভাবে করে আমরা পাবলিক সেক্টরকে ট্রিট করতে পারবো না।
প্রবলেম যেটা হয়েছে হলো যে গত অনেক বছর ধরে যেটা হয়ে গেছে যে পাবলিক সেক্টরে আসলে আপনার বেতন কত এটা ম্যাটার করে নাই, কারণ সব কামাই উপরি কামাই। আপনার বেতন হতে পারে 10,000 টাকা, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে 100 কোটি টাকা, সব উপরির কামাই। এখন এই জিনিসগুলো থেকে আমরা কিভাবে সরে আসব? কারণ এই জিনিসগুলো তো কিন্তু সবসময় ছিল না। মানে আমরা যখন ছোট ছিলাম, আমি বলছি লেট 70s আর্লি 80s, ওই সময়গুলো আমরাও শুনতাম যে পরিচিতর ভেতরে কেউ যদি মানে ঘুষ নেওয়ার প্রবণতা থাকতো, তাহলে ওই সোশ্যাল সার্কেলে তাকে অস্ট্রাসাইজ করা হতো, মানে তাদেরকে সম্মান দেওয়া হতো না বা দাওয়াতে বেশি ডাকা হতো না। আজকে পুরো জিনিসটা উল্টা হয়ে গেছে, 180 ডিগ্রি টার্ন করেছে। আজকে মেয়ে বিয়ে দেওয়ার জন্য খোঁজা হয় সরকারি চাকরিজীবী ছেলে, কেন? কারণ ঘুষ খায়, ও মেয়েকে আরো ভালো রাখতে পারবে। সো এই জায়গাটায় আসলে আমাদের স্ট্রাকচারাল, ইনস্টিটিউশনাল অ্যান্ড কালচারাল অনেক কিছুর বদল আনা দরকার। কিন্তু ওই যে আপনি যে বদলটা বললেন যে মানে প্রাইভেট সেক্টরের মতো ট্রিট করা শুরু করা, এটা মুশকিল হয়ে যাবে। এটা যদি করি তাহলে হয়তো আমাদের দেশে জনগণকে সার্ভিস দেওয়ার নিশ্চয়তা পাওয়া অলমোস্ট দুর্লভ হয়ে যাবে। যে একদম শেষ পর্যায়ে চলে আসছি, 1-1.5 মিনিট করে দুজন একটু বলবেন। সেটা আরেকটা বিষয় আলোচনা ছিল বেশ, যে সেটা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর করেছেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন, তাদের সাথে কি কনভারসেশন হয়েছে, বাংলাদেশকে তার হাতে তুলে দিয়েছে, এটা অনুবাদ নিয়ে অনেকে এটি হলো। কিন্তু এখন আমার প্রশ্ন হলো মোদী আসলে কি নিয়ে ফিরলেন এবং বাংলাদেশের কোনো দুশ্চিন্তার কারণ আছে কিনা? আমার মনে হয় না। বাংলাদেশ যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই রেভলিউশনের মাধ্যমে, আমরা সিগন্যাল ওপেনলি দিয়ে দিয়েছি যে আমরা কারো গোলামি করব না। বর্তমানে আপনি যদি মোদি সাহেবেরও আচার আচরণ, তার বিহেভিয়ার যদি আপনি দেখেন, সেও কিন্তু বুঝে ফেলেছে যে ভাই বাংলাদেশ নিয়ে এখন আর অত বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। যেই মুরগিকে খোপের মধ্যে রেখেছি ওটাকে আপাতত চারা টারা দিয়ে খাওয়াতে থাকি, ওটা যেদিন যাবে সেদিন যাবে। বাংলাদেশ নিয়ে সে আর মাথা ঘামাচ্ছে না। আপনি ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ আলোচনার সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেও প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ওটা আস্তে করে ছুড়ে দিল মোদি সাহেবের দিকে যে বাংলাদেশ নিয়ে উনি বলবে। একটা টু শব্দ করলো না সে বাংলাদেশ নিয়ে। এটা আপনাকে ওই হিন্দিতে বলে না, সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যাঁ, ওই ইশারা দিয়ে দিয়েছে, আমরা বুঝে গেছি। আর রিগার্ডিং ইন্ডিয়া, আমরা সবসময় বলে এসেছি যে ভারতের সাথে আমরা একটা সুসম্পর্ক রাখতে চাই, অ্যাজ নেইবার্স আমরা একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ রাখতে চাই। কিন্তু ওই ফ্রেন্ডলি রিলেশনশিপটা ওনাদের সাইড থেকে যদি এখন আমরা একটু দেখতে পারি, তাহলে আমরাও রিয়্যাক্ট ওভাবে করে করব। ভারত মানে আসলে পরে যেটা আমরা বুঝতে পারলাম যে যদিও অনেকেই উদ্গ্রীব ছিল মোদি সাহেব এবং ট্রাম্প সাহেবের আলোচনায় কি আসে তার উপরে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করবে, এটা সো এই কি আলোচনা হয় এটা জানার জন্য অনেকে উদ্গ্রীব ছিল। কিন্তু পরে আমরা যেটা দেখলাম, এবং হুমাম ঠিকভাবেই বলেছেন, পরে আমরা যেটা দেখলাম যে মোদি সাহেব এবং ট্রাম্প সাহেবের ভিতরে আসলে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনাই হয়নি, যেটা গুরুত্বপূর্ণ। এবং মোদি সাহেবের জন্য হয়তো নেতিবাচক আলোচনা হয়েছে যে ট্রাম্প সাহেব মোদি সাহেবকে 3টা জায়গায় একদম ধরিয়ে দিয়েছেন। একটা হলো যে ট্রাম্প সাহেব ভারতকে বলেছেন আমেরিকান প্রত্যেকটা গুডস থেকে ট্যারিফ সরিয়ে দিতে হবে, নাহলে সেম ট্যারিফ আমেরিকা বসিয়ে দেবে, যেটা বসালে ভারতের অর্থনীতির উপরে বিশাল নেতিবাচক প্রভাব পড়বে। দ্বিতীয়, ট্রাম্প সাহেব ধরিয়ে দিয়েছেন যে তেল গ্যাস অল্প দামে রাশিয়া থেকে কিনতে পারবে না, এখন তার আমেরিকা থেকে অ্যাটলিস্ট একটা বড় অংশে কিনতে হবে। তৃতীয়, ধরে দিয়েছেন রাশিয়া থেকে সে আর ট্রেড করতে পারবে না, ডিফেন্স ট্রেড, এখন আমেরিকা থেকে যে জিনিসগুলো প্রয়োজনও না মোদি সাহেবের, বড় দাগে সেই জিনিসগুলো কিনতে হবে। এত বড় বড় 3টা বাড়ি খাবার পর ট্রাম্প সাহেব বাংলাদেশ নিয়ে চিন্তা করবে মোদির সাথে, মোদি সাহেব বাংলাদেশ নিয়ে চিন্তা করবে ট্রাম্প সাহেবের আলোচনায়, এটা আসলে একেবারেই বিশ্বাসযোগ্য। লাঠির বাড়ি অনেক হয়ে গেল, আর লাগবে না। আলোচনা শেষ করি। ববি হাজ্জাজ, অনেক ধন্যবাদ। হুমাম কাদের চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন।